অনেক অপেক্ষার পরে রণবীর সিং, সঞ্জয় দত্ত ও মাধবন অভিনীত ধুরন্ধর মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। আমি শুধুমাত্র একটা সিনেমার গল্প এক্সপ্লেইন করছি, কাহিনীটা যে কতটুকু সত্য সেটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। সিনেমাতে যেমনভাবে আসে আমি ঠিক তেমনভাবেই করার চেষ্টা করলাম। সিনেমার শুরুতেই দেখা যায় বড় মাপের সরকারি কর্মকর্তার সাথে দেখা করতে আসে দেশের এক পররাষ্ট্রমন্ত্রী। এসে বলে, অনেক হয়েছে, আমি আর একদিনও ডিলে করতে পারবো না, আমার উপরে অনেক প্রেশার রয়েছে উপরমহল থেকে। আসলে একটা প্লেন হাইজ্যাক হয়েছিল, সেখানে থাকা সকল যাত্রীকে আটক করে রেখেছে এক সন্ত্রাসী অর্গানাইজেশন। ওদেরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তারা তাদের 36 সঙ্গীকে ছাড়াতে চায়। সেখান থেকে নেগোসিয়েশন করতে করতে 3 জনে নেমে এসেছিল তখন। এই জন্যই আর অল্প একটু সময় চাইছিল পররাষ্ট্রমন্ত্রীর থেকে, কিন্তু কোনোভাবেই তিনি সময় দিতে পারবেন না এটা জানিয়ে দেয়। সাথে এটাও বলে ওই প্লেনের মধ্যে যাদেরকে ধরে রাখা হয়েছে তাদের পরিবারের মানুষজন পিএম এর অফিসের সামনে মানববন্ধন করছে, এজন্য ওদেরকে এখন আমাদের ছেড়ে দিতেই হবে, অন্য কোনো উপায় নেই। তার পরপরই ওরা দুজনে ওই প্লেনটার ভেতরে ঢোকে। সেখানে এখনো সন্ত্রাসীরা সকল প্যাসেঞ্জারকে আটকে রেখেছিল। তখন ওদের সাথে গিয়ে কথা বলে অজয়। উনি হলো চিফ অফ আইবি। তিনি সন্ত্রাসীদের জানায় যে তোমাদের চাওয়া পাওয়া আমরা পূরণ করব, আর সেটা কালকের মধ্যেই। তবে আমি এক একটু যাত্রীদের সাথে কথা বলতে চাই। তখন অজয়কে কথা বলতে দেওয়া হয় ওই যাত্রীদের সাথে। সে গিয়েই সকল যাত্রীদেরকে অভয় দিয়ে বলে, আপনাদের কোনো চিন্তা নেই, কালকের মধ্যে আপনাদের সবাইকে সারিয়ে নেওয়ার দায়িত্ব আমার। ওদের সাথে কথা বলা শেষে যখন চলে যাচ্ছিল অজয়, তখন ওই সন্ত্রাসীরা ওকে খানিকটা উস্কেও দেয়। তার পরপরই এসে আরও দুজনের সাথে মিটিং করতে থাকে অজয়। সে বলে, অনেক হয়েছে, আর নয়, এগুলোর একদম সহ্য করা যাচ্ছে না, ওদেরকে এবার একটা উচিত শিক্ষা দিতে হবে। তাদের জায়গায় ঢুকেই তাদের খেল খতম করতে হবে, যেন আমাদের সম্পর্কে কিছু ভাবার আগে ওদের ওই ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে। এর জন্য আমার কাছে একটা প্ল্যানও আছে, কিন্তু কেউই এর কথা তেমন একটা গুরুত্ব দেয় না। এরপর কেটে যায় কিছুদিন। সাল 2001, ডিসেম্বর মাস। পার্লামেন্টের বাইরে কয়েকজন পুলিশ কথাবার্তা বলছিল। ঠিক তখনই সেখানে মন্ত্রীর গাড়ির মতো দেখতে একটা গাড়ি চলে আসে আর গোলাগুলি করতে শুরু করে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গিয়েছিল যে সেখানে থাকা পুলিশরা কিছুই বুঝে ওঠার আগেই মারা পড়তে থাকে। অবস্থা খুবই বেগতিক হয়ে ওঠে। 5 জন সন্ত্রাসী ঢুকে পড়ে পার্লামেন্টের ভেতরে। কিছুক্ষণের মধ্যেই সেখানে অজয় চলে আসে। সেখানের বাজে অবস্থা দেখে ওর ভেতরে যেন একদম আগুন জ্বলে উঠেছিল। এই ব্যাপারটা নিয়ে অজয় আবার কথা বলতে চলে আসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তখন 2 বছর আগে দেওয়া অজয়ের সেই আইডিয়াটা সম্পর্কে কথাবার্তা বলতে চায় ওনারা। উনি প্ল্যানটা পুরোপুরি পড়েছিলেন, তবে ব্যাপারটা অতটা সহজ হয়ে উঠবে না ওদের জন্য। তখন অজয় যে কয়টা প্ল্যান দিয়েছিল তার মধ্যে একটা প্ল্যান পছন্দ হয়েছে পিএম এর, এরা জানায়। প্ল্যানটার নাম ছিল ধুরন্ধর। তবে পিএম এর একটাই কনসার্ন যে এত লং টার্ম একটা প্ল্যান কিভাবে সম্ভব। তারপরেও অজয় ওনাকে কনভিন্স করেই নেয়। 3 বছর পরের কথা, সাল 2004। আফগানিস্তানের বর্ডার হয়ে পাকিস্তানে ঢুকে একজন লোক, ওনার নাম হামজা আলী মাজারি। একটা জুসের দোকানে গিয়ে সে কাজ চায়, কিন্তু দোকানি তাকে জানায় যে এখানে কোনো কাজ নেই আর ওকে চলে যেতে বলে। তারপর রাত্রেবেলাতে দোকানি যখন তার দোকানটা বন্ধ করছিল তখনও দেখতে পায় হামজা সেখানেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে কয়েকজন সন্ত্রাসী আর হামজাকে জ্বালাতন করতে শুরু করে। প্রথমে তো সে কিছুই বলছিল না, তবে কিছুক্ষণ এগুলো দেখার পর শুরু করে তাণ্ডব লীলা। ওদের সবাইকে একদম কুত্তা মারা মারছিল হামজা। তবে কিছুক্ষণ পর কেন জানি দোকানের দিকে তাকিয়ে মার খেতে থাকে হামজা। অনেকক্ষণ মারধর করার পর সেখানে পুলিশ চলে আসলে তারা পালিয়ে যায়, কিন্তু হামজার ব্যাগটাও নিয়ে যায় ওরা। আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে হামজা। পরদিন সকালবেলাতে দোকানে এসে ওকে কিছুটা খাবার দেয়। ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছিল যে কতটা ক্ষুধার্ত সে। তারপর ওকে কাজেও রেখে দেয় দোকানি। ওকে কাজটা দেওয়াতে দোকানের খুব একটা সুবিধাই হচ্ছিল, কারণ হামজা ছিল অনেক শক্তিশালী। এভাবেই ওদের দিন কাটতে শুরু করে। একদিন সকালবেলাতে ওদের দোকানে বাবু ভাই নামের সন্ত্রাসী তার দলবল নিয়ে চলে আসে আর দোকানিকে অনেক করে থ্রেট দিয়ে যায় যে কেন সে রহমান ভাইকে চাঁদা দেয়। চলে যাওয়ার সময় কেন জানি হামজার দিকে একটু আর চোখে তাকায় বাবু ভাই। তখন হামজা ভালো করে খেয়াল করে দেখে সেদিন রাত্রে ওকে যারা মারধর করেছিল তারাই বাবু গ্যাংয়েরই সদস্য। সেদিন রাত্রেবেলাতেই হামজার সাথে দেখা করার জন্য চলে আসে রেজওয়ান। আসলে হামজা বড় 2টা গ্যাংয়ের মধ্যে যে কোনো একটা গ্যাংয়ে যোগ দিতে চাইছিল, এই জন্যই ওকে হেল্প করার জন্য একটা প্ল্যান বলে দেয়। পরদিন রাত্রেবেলাতেই বড় মাপের একটা বিয়ের ফাংশন হচ্ছিল। সেখানে হামজাও চলে আসে। পার্টি চলছিল, সাথে অনেক নাচানাচিও। এখানে অনেক বড় মাপের সব লোকজন আসতেছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে রহমান ডাকাতের ছেলের নাইমও চলে আসে। ওর সাথে ছিল অনেকগুলো বডিগার্ড, এমনকি তার ছোট ভাইও ছিল।
কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে বাবুর 3জন লোক। এসে তারা গুলিবর্ষণ করতে শুরু করে নাইমদের উপর। মুহূর্তের মধ্যে ওদের অনেক বাজে অবস্থা করে ফেলে। একটু আগের এত শান্তশিষ্ট খুশিতে ভরে থাকা বিয়েটা এখন একদম পুরো বাজে অবস্থা হয়ে গেছে। তার পরপরই সেখানে এন্ট্রি নেয় হামজা আর নাইমদেরকে বাঁচাতে থাকে। বাবুর লোকজনের ওপর গুলি চালাতে শুরু করে দেয় হামজা। ওদেরকে একদম কোণঠাসা করে ফেলছে। তারপর অন্য কোনো উপায় না পাওয়া সেখান থেকে পালাতে হয় ওদের 3জনকে। তবে একটা গুলি এসে লাগে রহমান ডাকাতের ছেলে নাইমের গায়ে। ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে হামজা, এমনকি তাকে হাসপাতালেও নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে রহমান ডাকাইত। তখন ওর ছোট ছেলে গিয়ে বাবাকে সবকিছু খুলে বলে যে বিয়ের অনুষ্ঠানে কি কি হয়েছিল। রহমান গিয়ে দেখতে পায় ওর ছেলে নাইমার পৃথিবীতে নেই, মারা গেছে। এতে অনেক রাগান্বিত হয়ে যায় সে, একদম যেন পাগল প্রায় অবস্থা হয়ে যায় রহমানের। তারপরে সে হামজার থেকে জানতে চায় যে সেখানে কি কি হয়েছিল আর কতজন ছিল ওরা। সবকিছু একদম খুলে বলে হামজা। তারপর হামজার নিজের সম্পর্কেও কিছু জানতে চায় ওর থেকে, তখন সেগুলাও বলে সে। এসব কিছু শোনার পরে ওকে 1 লাখ টাকা দিতে চায় রহমানের ছোট ছেলের জীবন বাঁচানোর জন্য। কিন্তু টাকা চায় না হামজা, বলে এটা তো আমার দায়িত্ব ছিল, ওর জন্য আমি এমনটা করেছি, এর বিনিময়ে আমার কোনো টাকার প্রয়োজন নেই। আপনি যা করেছেন আমাদের জন্য অনেক করেছেন, পাকিস্তানে আমাদের নাম করেছেন, আমার জন্য এইটুকুই অনেক বেশি। তখন ওকে রহমান গ্যাংয়ে সামিল করে নেয় রহমান ভাই। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চলে আসে রহমানের বউ আর কষে একটা চড় মেরে দেয় রহমানকে। সাথে অনেক কান্না করতেও শুরু করে নিজের ছেলের মৃত্যুর জন্য। আসলে মা বলে কথা, কখনো মারা তো তাদের ইমোশন ঢেকে রাখতে পারে না। পরদিন সকালবেলাতেই নাইমের জানাজা শেষে ওকে কবরস্থ করা হয়। এখানকার সবাই অনেক কষ্টের ছিল। তার পরপরই চলে আসে এক এমপি। আসলে সব গ্যাংয়ের সাথেই কোনো না কোনো রাজনৈতিক হাত তো থাকেই, এখানেও তার বিপরীতটা হয় না। এদিকে হামজাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল রহমানের ভাই উজাইর, এমনকি ওকে নকল বন্দুক ফ্যাক্টরিতেও নিয়ে আসে। ওদের যত 2 নম্বরে ব্যবসা আছে সবকিছু এক এক করে দেখাতে থাকে হামজাকে। আস্তে আস্তে রহমানের কাছে যেতে শুরু করে হামজা, এমনকি থাকার জন্য ওকে একটা সুন্দর বাড়িও দেওয়া হয়। এই বাড়িতে আগে রহমানের শালা থাকতো। হামজার সময় খুব ভালোভাবেই কাটছিল ওদের সাথে। একদিন ওরা সবাই যখন খাবার খাচ্ছিল তখন টিভিতে একটা নিউজ আসে, রহমান ডাকাতের ছেলে মরার 1 মাস পার হয়ে গেল, কিন্তু এখনো রহমান ডাকাতের পাল্টা জবাব কেন দিচ্ছে না? ওর পাওয়ার কি তাহলে শেষ, নাকি সামনের ইলেকশনের জন্য সে এখনো কোনো ঝামেলা চায় না? টিভিতে এইসব শুনে আবার রহমানের মেজাজ খারাপ হয়ে যায়, তারপরেও সে কিছুই করে না। সেদিন বিকেলবেলাতে রহমান চলে আসে সবার কাছে আর এক এক করে জিজ্ঞেস করতে থাকে, নাইমের মৃত্যুর বদলা কি আমার নেওয়া উচিত? সবাই বলতে থাকে যে হ্যাঁ অবশ্যই তো বদলা নেওয়া উচিত, তবে নির্বাচনটা শেষ হোক তারপরে। এখন যদি আমরা বদলা নেই তাহলে নির্বাচন অনেক সমস্যা হতে পারে। তখন হামজাকে জিজ্ঞেস করা হয়, সে জানায় বদলা তো নিতেই হবে এবং সেটা এখনই, কারণ আপনি হচ্ছেন আমাদের রাজা। রাজার বেইজ্জতি মানে পুরো এলাকারই বেইজ্জতি। বাবু খুব ভালো করেই জানতো যে নির্বাচনের জন্য আপনি এখন কিছুই করবেন না, আর সেই জন্যই ওই হামলাটা করেছে। এখন আপনি যদি কিছু না করেন তাহলে সকল মানুষ এটাই ভাববে যে আপনার পাওয়ার একদম শেষ। এইসব কিছু প্ল্যান করে বাবু এমনটা করেছিল যে আপনি যদি ওর উপরে অ্যাটাক করেন তাহলেও আপনারই ক্ষতি, আর যদি অ্যাটাক না করেন তাহলেও আপনারই ক্ষতি। আমার যতদূর মনে হয় বাবু একদমই ভেবে নিয়েছে যে আপনি হয়তো আর অ্যাটাকটা করবেন না, কিন্তু এখনই সময়। ওরা তো কেউই প্রস্তুতি নেই অ্যাটাকের জন্য, তো ওদের সবাইকে এখন গোড়া থেকে উপরে ফেলার সময় চলে এসেছে। ওর মুখে এইসব কথা শুনে কনভিন্স হয়ে যায় রহমান ভাই। পরদিন বিকেলবেলাতে ওরা অ্যাটাক করে বসে বাবু ডাকাতের গ্যাংয়ের ওপর। এক এক করে মারতে শুরু করে ওর সব লোকজনকে। ওরা একদমই প্রস্তুত ছিল না, এর জন্য খুব একটা লড়াই দিতে পারছিল না। সবাইকে একদম কুত্তা মারা মারছিল ওরা সবাই। তারপর খুঁজতে শুরু করে দেয় বাবু ডাকাতকে। কিছুক্ষণ খোঁজার পরে ওকেও পেয়েও যায়। ও একটা ট্যাক্সি নিয়ে পালিয়ে যাচ্ছিল। চোখের পলকেই ওর খুব বাজে অবস্থা করে ফেলে। তারপর খবরটা দেওয়া হয় রহমানকে। সে এসে তো বাবুকে দেখে অনেক রাগান্বিত হয়ে যায়, আর ওর মাথাটা একদম ভর্তা করে ফেলে একটা পাথর দিয়ে। সাথে বলতে থাকে, আজ পুরো লেহারি আমার, যে আমার সাথে গাদ্দারি করবে তার ঠিক এমনই দশা হবে। এরপর কেটে যায় কিছুদিন। সাল 2007, নির্বাচনটাও হয়ে গেছে, আর জিতে যায় রহমানের মনোনীত প্রার্থী। তার এই জেতার জন্য একটা জনসভারও আয়োজন করা হয়। সেখানে চলে আসে রহমান। এখন ওনার ডান হাত হয়ে গিয়েছিল হামজা। সেখানে একটা মেয়ে হামজাকে দেখে একদম ফিদাই হয়ে যায়। হামজারও অবস্থা ঠিক একই রকম। এটা আসলে সদ্য এমপি হওয়া জামিলের মেয়ে, ওর নাম ইয়ালিনা। সেখানে রহমানের সাথে খান্নানি ভাইরা দেখা করতে আসে, আর রহমানকে উৎসাহিত করে নিজেই ভোটে দাঁড়ানোর জন্য পরের বার। এতে সেখানে একটা কনফারেন্সও হয়ে যায়। সেদিন রাত্রেবেলাতেই হামজা চলে আসে একটা বারে। সেখানে সবাই খুব পার্টি করছিল। কিছুক্ষণের মধ্যেই ওই বারে একটা পুলিশ রেড পড়ে।
সবাই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এর মধ্যেই এমপির মেয়ে ইয়ালিনাও ছিল। সে এসে যখন ওর গাড়িটাতে ওঠে তখন কিছুতে আর ওর গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তখন পাশে এসে খেয়াল করে দেখতে পায় হামজাকে, আর ওর বাইকের পিছেই গিয়ে চড়ে বসে। হামজা পুলিশদেরকে খুব সহজেই চাকমা দিয়ে ওকে নিয়ে পালিয়ে চলে আসে। যেতে যেতে ওদের গাড়ির তেলটাও ফুরিয়ে যায়। তারপর ওরা হেঁটে আবার যেতে শুরু করে এবং একে অপরের সাথে পরিচিতও হয়। হামজা তার নিজের সম্পর্কে সকল সত্য কথা বলে দেয় ইয়ালিনাকে, যে সে রহমানের গ্যাংয়ে কাজ করে, সব কালো ধান্দা সেই সামলায়। প্রথমে এগুলো শুনে খানিকটা কষ্ট পেয়ে যায় ইয়ালিনা। তারপরেও আরও অনেক কথাবার্তা বলতে বলতে চলে আসে ইয়ালিনার বাড়ির কাছাকাছি। তারপর সেদিনের ফেলে যাওয়া ফোনটা ইয়ালিনাকে ফিরিয়ে দেয় হামজা। এই ব্যাপারটায় খানিকটা খুশি হয়ে যায় ইয়ালিনা। পরের দিন হামজা ফেক নোটস স্মাগলিংয়ের ইন্টেল পাঠায় আলমের কাছে। আলম আবার সেটা পাঠিয়ে দেয় অজয় সার্নালের কাছে। অজয় সার্নালের ব্যাপারটা নিয়ে আবার একজনের কাছে বসে, জানতে চায় ইন্ডিয়ার ফেক নোট এত জিনিসপত্র পাকিস্তান কিভাবে পেল, আর এখানে কারা নেয়। অন্যজন তখন বলে এসব ইউপিতে আসে, সেখানে অনেক ক্রাইমে ব্যবহৃত হয়। তখন অজয় জানায়, আমার যতদূর মনে হয় এইসব কিছুতে ডিপার্টমেন্টেরও কারো না কারো হাত তো অবশ্যই আছে। আগে তাকে খুঁজতে হবে আমাদেরকে। ইন্ডিয়ার প্রধান শত্রু ইন্ডিয়া নিজেই। এদিকে রহমান তার দলবল নিয়ে চলে আসে খান্নানি ব্রাদার্সের আস্তানায়। সেখানে ঢুকতে হামজা খেয়াল করে দেখে ইন্ডিয়ান সব ফেক নোটস ছাপা হচ্ছে। তারপর খান্নানি ব্রাদার্স রহমানকে নিয়ে একটা রুমে ঢুকে। সেখানে উপস্থিত ছিল বেশ কয়েকটা ভয়ঙ্কর অর্গানাইজেশনের প্রধানরা। ওদের সাথে একজন বিদেশিও ছিল। একটু পরেই সেখানে ঢুকে মেজর ইকবাল, যে কিনা ISI এর এজেন্ট। সে ঢুকে রহমানের হাতে কিছু আর্মসের লিস্ট দেয়, যেগুলো তার লাগবে। এমনভাবে তাদের কোম্পানি থেকে দিতে বলে যাতে ISI এর নাম জানা না আসে। রহমান তখন জানতে চায় এগুলো কোথায় ব্যবহার করা হবে। একটা সন্ত্রাসী গ্রুপের লিডার আবার এই ব্যাপারটা বলতে চায় না। ইকবাল তখন বলে নিজেদের মধ্যে আবার কিসের লুকোচুরি। প্রধান তখন জানায় 3 অক্টোবর কয়েকজন মুজাহিদে ইন্ডিয়াতে যাবে, তাদের জন্য লাগবে এগুলো। খুব বিচক্ষণতার সহিত এইগুলো শুনতে থাকে হামজা। রহমানও আবার এই ব্যাপারগুলো শুনে ডিলটা ফাইনাল করে দেয়। তারপর জানায় যারা একবার রহমান বালুচের সাথে ডিল ফাইনাল করে তারা আর বিশ্বাসঘাতকতা করতে পারে না, যদি করে তার মৃত্যু আমার হাতেই নিশ্চিত। এটা বলেই সেখান থেকে প্রত্যাহার করে রহমান। সবাই সেখান থেকে চলে গেলে খান্নানি ব্রাদার্সের মধ্যে একজন আবার কল দেয় জামিলকে, জানায় রহমান এসেছিল, সে তো নির্বাচনে জানাতেই চায়। তখন জামিল বলে এবার আমারও খেল দেখানোর সময় চলে এসেছে। এই পর্যায়ে দেখানো হয় SP আসলামকে। সে একজনের নামে টাকা নিয়ে এসে 3 বালুসকে মেরে ফেলে। এক কথায় সে বালুসদেরকে দেখতেই পারে না। আর এই আসলামকেই কল দিয়ে সবকিছু খুলে বলে জামিল আর অনেক টাকার অফার করে বালুসদেরকে মারার জন্য। অন্যদিকে ডিল ডান করে বাড়ি আসলে হামজা রহমানকে বলে ওরা তো বালুসদের স্বাধীনতার বিরুদ্ধে, আপনি কিনা ওদের বিরুদ্ধেই ডিলটা ডান করে এসলেন, এটা কিন্তু একদমই উচিত হয়নি। হামজার মুখে এইসব কথাগুলো শুনে অনেক রেগে যায় রহমান, আর ওকে তেড়ে মারতে আসে, তবে উজাইরকে বাঁচিয়ে নেয়। পরের দিন হামজা আলমের সাথে বসার জন্য চলে আসে। এই যে 12 জন মুজাহিদ যে করাচি থেকে ইন্ডিয়াতে যাবে জঙ্গি হামলা নিয়ে, এই ব্যাপারে কথা বলার জন্য। করাচি থেকে ইন্ডিয়া যাবার ব্যাপারটা ওদের দুজনকেই ভাবিয়ে তোলে। আবার বুঝতে পারে এই অ্যাটাকটা হবে গুজরাটে, তাই জয়েন্ট ইন্টেলিজেন্সকে দ্রুতই খবরটা জানিয়ে দেয়। এরপরেই দেখানো হয় বালুচ ইউনাইটেড ফোর্সের প্রধান সিরানিকে। তার কাছে চলে আসে রহমান, এসে নাচ গানার উৎসবে মেতে ওঠে। তারপর টাকার বিনিময়ে মেজর ইকবালের আর্মসের লিস্টটা ওকে ধরিয়ে দেয়। কাগজে সব লিস্টটা দেখে সবগুলো দিতে চায় সিরানি। অন্যদিকে SP আসলাম চলে আসে মালিকের বাড়িতে। মালিক আসলামকে তখন জানায় লেহারিতে রহমানি খুব মাথাচাড়া দিয়ে উঠেছে, ওকে থামাতেই হবে। তুমি তো আবার 7 বছর ধরে সাসপেন্ড হয়ে আসছো। আসলে এই সাসপেন্ডটা ওকে করেছিল জামিল নিজেই। তারপর ওর থেকে সাসপেন্ডটা উঠিয়ে ওকে আবারও লেহারিতে যোগদান করতে বলে। কিন্তু আসলাম এই জয়নিং লেটারটা আবার গ্রহণ করে না। পুরো লয়ারি পুলিশ স্টেশনটা রহমানের আন্ডারে। আমি একা সেখানে গিয়ে মরবো নাকি? আমি চাই লেহারিতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে। সেখানে শুধু থাকবে আমার লোকজন, একটা আন্ডারকভার অফিস থাকবে, আপনিও আমাকে কোনো প্রশ্ন তুলতে পারবেন না। ওরা দুজনে যে একসঙ্গে কথা বলছে এটা আবার দেখে নেয় ইয়ালিনা। SP আসলাম যখন সেখান থেকে চলে যায় তখন বাবার থেকে কিছুটা টাকা নিয়ে বেরিয়ে আসে ইয়ালিনা। আসলে সে হামজার সাথে ঘুরতে ছিল। অনেক জায়গা দুজনে একসাথে ঘুরে বেড়ায়। দুজনের বন্ডিং আস্তে আস্তে ভালোই হচ্ছিল। এমনকি বাড়িতে এসে ওরা রোমান্স করতে শুরু করে। ওরা প্রায় জামিলের চোখের সামনে পড়েই গিয়েছিল, একটুর জন্য ওরা বেঁচে যায়। জামিল দেখতে পায় না ওদেরকে। এরপর কেটে যায় কয়েকদিন। এর মধ্যেই লিহার স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে ফেলেছিল SP আসলাম। তারপর কেটে যায় আরও কিছুদিন, আর চলে আসে ঈদ। ঈদের দিন জামিল তার ফ্যামিলি নিয়ে রহমানের বাড়িতে ঘুরতে আসলে রহমান জামিলের কানে এসে বলে SP আসলাম কিভাবে ফিরল।
জামিল তখন ওকে একদমই চিন্তা করতে বারণ করে, বলে ওই ব্যাপারটা আমি দেখে নেব, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখানে বাবা মার সাথে দাওয়াত খেতে এসেছিল ইয়ালিনাও। ইয়ালিনা সেখানে বসে বসে শুধু হামজাকে দেখছিল, আর হামজাও ঠিক তেমনটাই করছিল। একসময় হামজা ইয়ালিনাকে নিয়ে চলে আসে আলমের জুসের দোকানে। সেখানে ইয়ালিনা আসলামের ছবি দেখে বলে, ওকে তো আমি চিনি, আমার বাবার কাছে আসে মাঝে মধ্যে। এগুলো শোনার পর হামজাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার বাবার সাথে কি কি কথা হয় সেগুলো কি তুমি জানো? এটা শুনে ইয়ালিনা আবার জিজ্ঞেস করে, কেন, লোকটা কি খারাপ বা কোনো সমস্যা আছে? এরপর যখন এসপি আসলাম তার বাড়িতে আসবে তখন কি কি কথা হয় ওদের মধ্যে সেগুলো শুনে সে জানাবে হামজাকে। সিনটা শিফট করে এরপর নিয়ে চলে আসা হয় আবার অজয়ের দিকে। সেখানে দেখা যায় একটা অফিসার এসে ওনাকে জানায়, আমাদের একটা মিনিস্টার কোম্পানির কারেন্সির র ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই করে, হতে পারে সেই সব কিছু সাপ্লাই করেছে, সাথে আমাদের অফিসাররাও যে জড়িত সেটা অনুমান করা যাচ্ছে। হতে পারে এখন তারা দুবাইয়ে বসে কোনো ফেক নোটের ডিল করছে। অজয় তখন বলে, তারা করছে করুক, কিন্তু আমরাও এগুলোতে কম নই, আমরাও দেখিয়ে দেব যে আমরা কি জিনিস। অন্যদিকে মেজর ইকবালকে আর্মস ডেলিভারি করার সময় চলে আসে, কিন্তু হঠাৎ করে রহমানের ছেলে অসুস্থ হয়ে পড়লে বাচ্চাকে নিয়ে এসে চলে যায় হসপিটালের দিকে। তাই সেই বন্দুকগুলো ডেলিভারি করার দায়িত্ব পড়ে উজাইর এবং হামজার কাঁধে। তারা আর্মস নিয়ে চলে আসে বাদার্সের অফিসে। সেখানে হামজা খেয়াল করে দেখতে পায় মুজাহিদরা তাদের লিডারের ইমামতিতে নামাজ পড়ছে। এই বন্দুক সন্দুক পেয়ে আবার অনেক খুশি হয়ে যায় মেজর ইকবাল। সেই আর্মসগুলো তুলে দেয় মুজাহিদদের। এতে হামজা খানিকটা অবাক হয় এবং জিজ্ঞেস করে, আজকে কি তার অপারেশনে যাবে? মেজর ইকবাল জানায় হ্যাঁ। হামজা তখন জিজ্ঞেস করে, এটা না 3 তারিখ হওয়ার কথা ছিল, তবে আজকে কেন? মেজর ইকবাল জানায়, আমাদের এই অপারেশনের কথা লিক হয়ে গিয়েছে, আমাদের মধ্যে থাকা কোনো বিশ্বাসঘাতক এটা আবার ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে জানিয়ে দিয়েছে, তবে আমরাও তো কম নেই, এই জন্য আমরাও আমাদের প্ল্যানটা চেঞ্জ করে দিয়েছি। এভাবে দুজন ওরা আরও অনেক কথাবার্তা বলতে শুরু করে। অন্যদিকে হাসপাতালে যাওয়ার পথে এসলি আসলাম টাস্ক ফোর্স নিয়ে আটকে ফেলে রহমানকে। তারপর নির্বিচারে চালাতে থাকে ওর গাড়ির ওপর গুলি। এতে রহমান তার সাথের জনদের দ্রুত জামিলের কাছে গিয়ে ব্যাপারটা জানাতে বলে, আর সে তার নিজের ছেলেকে বাঁচানোর জন্য আসলামের কাছে স্যারেন্ডার করে দেয়। রহমানের এই স্যারেন্ডার নিয়ে আবার হাসি ঠাট্টা শুরু করে দেয় এসপি আসলাম। অন্যদিকে দেখা যায় মেজর ইকবাল কথাবার্তা বলতে বলতেই এ পর্যায়ে নিয়ে চলে আসে একটা বিশ্বাসঘাতককে দেখানোর জন্য, যে এই খবরটা লিক করেছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের কাছে। এমনকি হামজার চোখের সামনে সেই স্পাইটাকে খুব মারধর করে এবং মেরে ফেলে। ফেরার পথে দঙ্গা ফোন করে উজাইরকে, জানায় এসপি আসলাম রহমানকে তুলে নিয়ে গেছে। এটা শুনেই উজাইর ফোন করে জামিলকে, কিন্তু জামিল যেন কোনো পাত্তাই দেয় না, আর সে দেবেই বা কী করে, এই সব কিছু তো তারই প্ল্যান। সেখান থেকে অনেক দ্রুত বাড়িতে চলে আসে হামজা, আর কাজের লোকটাকে ধরে জিজ্ঞেস করে, ফয়জালের খাবারে তুই কি মিশিয়েছিস? কার হয়ে তুই কাজ করছিস? তুই ভালো করে বল যদি বাঁচতে চাস। তারপরে ওই লোকটা যেন কিছুতেই সত্যটা স্বীকার করছিল না। আস্তে আস্তে হামজা আরও কড়া হতে থাকে ওর ওপর। এরপর এক পর্যায়ে ওর উপরে কাটাকাটি চালাতে শুরু করে হামজা। তখন মুখ খোলে সেই কাজের লোকটা, সে নাকি পাপ্পুর হয়ে কাজ করছে। ঠিক তখনই দেখা যায় হামজার ফোনে একটা কল আসে। ইয়ালিনা কল দিয়েছিল। 2-3 বার কল দেওয়ার পরে ফোনটা ধরে হামজা ফোনটা ধরলে ইয়ালিনা বলে, তোমার জন্য আজকে যা এনেছি সেটা দেখলে তুমি আমাকে কিস করতে চাইবে। তুমি বলেছিল আমি যেন বাবা এবং এসপি আসমানের সব কথাবার্তা শুনি, আমি সেটা তো করেছি, এমনকি সেটার ভিডিও করেছি। ভিডিওটা যখন সে হামজাকে সেন্ড করে তখন সেটা দেখে তো পুরোই চমকে ওঠে হামজা। তারপর ওর সাথে কথাবার্তা বলা শেষ করার পরে হামজা সেই ভিডিওটা পাঠায় ইয়ালিনার বাবা মানে জামালকে। ভিডিওটা হচ্ছে জামিল, আসলাম এবং পাপ্পু একসঙ্গে একটা মিটিংয়ে বসেছিল, যে কিভাবে রহমান গ্যাংকে পুরোপুরি খতম করা যায়। আসলে এখানে যা প্ল্যানিং হচ্ছিল সবকিছুই ছিল রহমানকে মারা ঘিরে। এই ভিডিওটা দেখে চমকে ওঠে জামিলও। তখন হামজা কল দেয় ওকে, আর জানায় যদি রহমান না ফিরে আসে তাহলে ইয়ালিনাও ফিরে আসবে না, ইয়ালিনা এখন আমার হাতে। অন্যদিকে দেখা যায় রাত্রি হয়ে গেছে। এসপি আসলাম রহমানকে অনেক মারধর করেছিল, আর এনকাউন্টার করার জন্য একটা নির্জন জায়গায় ওকে নিয়েও আসে। সেখানে যেই না মারতে যাবে তখনই জামিলের ফোন আসে। জামিল তখন আসলামকে ওই ভিডিওটা পাঠায়, আর রহমানকে মারতে সে নিষেধ করে, কিন্তু আসলাম সেখানে থামে না। আসলাম যে থামতে চাচ্ছে না এই ব্যাপারটা আবার জামাল জানিয়ে দেয় হামজাকে। তখন হামজা সেই লোকেশনটা চায়, সাথে সাথে ওকে লোকেশনটাও দিয়ে দেওয়া হয়। লোকেশনটা পাওয়া মাত্রই সে চলে আসে ওখানে। ওই অফিসে থাকা লোকজনকে সে টর্চার করতে শুরু করে। এই ব্যাপারগুলো আবার ভিডিও কলে সে দেখাতে থাকে এসপি আসলামকে হামজা এবার থ্রেট দিতে শুরু করে। তাই আসলাম এবার রহমানকে ছাড়তে বাধ্য হয়। রহমানের অনেক বাজে অবস্থা করে ফেলেছিল আসলাম। তারপরেও ছাড়া পেরোতে একটু খুশি হয়, আর আস্তে আস্তে যেতে থাকে তার গ্যাংয়ের কাছে। ওরা যখন চলে যাচ্ছিল তখন হামজাকে ডাক দেয় আসলাম। হামজা আবার নির্দ্বিধায় চলে আসে ওর কাছে।
তখন আসলাম হামজাকে বলে, এই খেলাটা কিন্তু এখনই শেষ নয়, সবে তো মাত্র শুরু। আমার কাছে যা আছে তোকে একদম জ্বালিয়ে দেবে। ওই কথাগুলো শুনে হামজা কেন যদি একটু চুপচাপই ছিল। পরের দিন রহমানের বাড়ির সামনে শুরু হয় আনন্দ উৎসব। রহমান তখন আবার হামজার সাহসিকতার জন্য ওকে বাহবা দেয়, জিজ্ঞেস করে টাস্ক ফোর্সের অফিসের খবর তুমি কিভাবে জানলে। হামজা এবার জামিলকে বাঁচিয়ে দেয় আর জানায় জামিলই তাকে জানিয়েছিল। তখন উজাইর বলতে থাকে, আমাদের হামজা তো জামিলের মেয়েকেই পটিয়েছে, এর জন্যই সকল খবরাখবর সে খুব ভালোভাবেই পায়ে যায়। তখন রহমান জামিলকে জিজ্ঞেস করে, আচ্ছা ওকে তুমি আসলেই ভালোবাসো নাকি মজমাস্তি করার জন্য সাথে প্রেম করেছো তুমি? হামজা তখন বলে, ওকে আমি খুবই ভালোবাসি আর ওকে আমি বিয়েও করতে চাই। এরপর সেখান থেকে রহমানের সাথে কথা বলা শেষ করে চলে আসে ইয়ালিনার কাছে। ইয়ালিনা অধীর আগ্রহে অপেক্ষা করছিল হামজার জন্য। তারপর শুরু হয়ে যায় আবার ওদের দুজনের মধ্যকার রোমান্স। পরের দিন আবার হামজাকে নিয়ে খান্নানি ব্রাদার্সের আস্তানায় চলে আসে রহমান। যে সময় তারা আসে সে সময় মেজর ইকবাল সবাইকে নিয়ে মুজাহিদদের ইন্ডিয়াতে অ্যাটাকের ভিডিওতে দেখছিল। এমনকি ভিডিও ফুটেজটা দেখে সেই মুজাহিদদেরকে বিভিন্ন কমান্ডো দিচ্ছিল মেজর ইকবাল, যা দেখে প্রায় কান্নাই করে ফেলেছিল হামজা। অন্যদিকে সেখানে উপস্থিত সবাই শুধু হাসতে থাকে। হামজা খেয়াল করে দেখতে পায় যাদের হাতে তারা অস্ত্র তুলে দিয়েছিল তারা গিয়ে হামলা চালিয়েছে একটা হোটেলে। এই ব্যাপারগুলোতে হামজার মনে পড়ে যায় তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা স্মৃতি। এই ব্যাপারগুলোতে অনেকটাই কষ্ট পেয়ে যায় হামজার, বেরিয়ে পড়ে সেখান থেকে। তারপর চলে আসে আলমের কাছে। সেখানে এসে বারবারই বলতে থাকে, আমি তো ইন্টেল দিয়েছিলাম, তাহলে কেন তারা কোনো প্রতিরোধ গড়ল না? আলম জানায় ইন্টেল ছিল 3 অক্টোবরের, এটা হচ্ছে 26/11-এর। ওরাও জেনে গিয়েছিল খবরটা লিক হওয়ার ব্যাপারে। হামজা তখন বলে, আমি তাদের কাউকে ছাড়বো না, ওদের সবাইকে আমি মেরে ফেলবো। আমি চোখের সামনের এগুলো কোনোভাবেই সহ্য করতে পারবো না। তবে আলম ওকে আরও খানিকটা ধৈর্য ধরতে বলে আর জানায় এসব করে কোনো লাভ হবে না, পুলিশের হাতে শুধু তুমি ধরা খাবে, বহির্বিশ্বে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স দিয়ে কথা উঠবে। এখানে তো আমরা শুধু নজরদারি করতে এসেছি আর আমাদের সেটাই শুধু করে যেতে হবে। তখন সে বলে, তাই বলে এসব কিছু আমাদেরকে সহ্য করে নিতে হবে চোখ বুঝে? এটা আমার দ্বারা মনে হয় না বেশিক্ষণ সম্ভব হবে। এটা বলেই সেখান থেকে অনেক রাগান্বিত হয়ে চলে যায় ওরা। সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি করে যখন ঘরে ফিরে তখন ইয়ালিনা অনেক করে রাগ দেখায় হামজার ওপর, এমনকি ওকে কষে একটা চড়ও মারে। হামজা তখন জানায়, করাচিতে আমি রাজ করতে এসেছি, যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে অনেক কিছু সহ্য করতে হবে, যদি না পারো তাহলে তুমি চলে যাও, আর এটাই তোমার জন্য ভালো হবে। ইয়ালিনা প্রথম তো সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু আবারও ফিরে আসে ওর কাছে, কারণ সেও হামজাকে অনেকটাই ভালোবাসে। এরপর কেটে যায় 2টি বছর। 2009 সালে প্রেসিডেন্টের ভাষণে চলে আসে রহমান। সেখানে জানানো হয় রহমান ইলেকশনে দাঁড়াবে। এতে খানিকটা ছোট হয়ে যায় জামিল আর রেগে যায় এসপি আসলামও। ইয়ালিনা যখন এই নিউজটা দেখে তখন অনেকটা খুশি হয়ে যায় কেন জানি, যদিও তার বাবা টিকিটটা পাচ্ছেন না তারপরেও সে কেন জানি খুশি। এর মূল কারণ হচ্ছে তার বাবার অপকর্ম করতে পারবে না, এটাতেই সে খুশি। হামজা তখন ইয়ালিনাকে বলে তার বাবাকে চায়ের দাওয়াত দিতে। পরের দিন জামিল চলে আসে হামজার বাসায়। হামজা জামিলকে প্রথমেই বলে, যদি মেয়েকে ঠিকমতো দেখে শুনে রাখতেন তাহলে আপনার মেয়ে আজ আমার সাথে থাকতো না। এটা নিয়ে জামিল আবার বেশ কিছু কথা শোনায় উল্টো ওকে। তখন হামজা ওকে বলতে থাকে, আপনি লিহারিতে রাজ করার জন্য সবসময় রহমান বা আসলামের সাথে থেকেছেন, আর এই দুইজনই কিনা আপনার সাথে শক্তিতে বড়। এজন্য এখন আপনি আপনার নিজের সিটটাই হারিয়ে ফেলেছেন। তাই নির্বাচনে আপনি এমন কাউকে ওঠান যে আপনার হয়ে কথা না বলতে পারবে, আর এটা যদি আত্মীয়র মধ্যে কেউ হয় তাহলে তো অনেক ভালো। মানে হামজা তার নিজের নামটাই বোঝায়। এই ব্যাপারটা আবার জামিলে খুব ভালো মতোই বুঝতে পারে, তাই হামজার সিগারেটে আগুন ধরিয়ে দিয়ে হাতে চুমিও খায়। এরপরে খুব ধুমধাম করে বিয়েটা হয়ে যায় হামজা এবং ইয়ালিনার। বিয়েতে চলে আসে মেজর ইকবালও। তারা আবার খেতে বসে 26/11-তে হওয়া সেই মুম্বাইয়ের ঝামেলা নিয়ে কথাবার্তা বলতে থাকে আর হাসাহাসি করছিল। ইন্ডিয়া যে কোনো প্রতিরোধ করেনি সেটা নিয়েও মজা করে। মেজর ইকবাল তখন বলে, এবার তাহলে 15ই আগস্ট পাঞ্জাবে অ্যাটাক করা যাক। রহমান জানায়, আমি আর্মস দিতে রাজি আছি। এইসব কথাগুলো যখন হচ্ছিল তখন হামজা শুধু জ্বলেই যাচ্ছিল ভেতরে। রহমান উজাইরকে আর্মস ডেলিভারি করার ডেটটা বলতে বললে ভালো করে খেয়াল করে দেখতে পায় উজাইর একদম নেশায় আছে, সে কোনোভাবেই ডেটটা বলতে পারে না। তখন হামজা রহমানের শিডিউল বইটা চেক করে বলে 9 আগস্ট, কারণ এই দিন রহমানের একটা অর্ডার সাপ্লাইয়ের প্রজেক্ট উদ্বোধন করার ডেট আছে। এদিকে দেখা যায় বাসর রাতে হামজা তার স্পেশাল একটা ডায়েরি বের করে, যেখানে লেখে রহমান ডাকাতের নাম, অর্থাৎ রহমান ডাকাতের নাম পুরো ক্লোজ করতে চায় সে। তাই পরদিনই সে বালুজের উদ্দেশ্যে রওনা দেয়। দেখা করে সে বালুজ ফোর্সের প্রধানের সাথে, জানায় রহমান পাঠিয়েছে আমাকে, আগামী 9 তারিখ যেন আর্মস রেডি থাকে। সেখানে যখন হামজা এসেছিল তখন দেখতে পায় অনেককেই কবর দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে তখন কৌতূহলী হয়ে হামজা জানতে চায়। তখন প্রধান জানায় আয়েশা একটা ঝামেলা করে ফেলেছিল, সেগুলোরই লাশ এগুলো। এই ব্যাপারগুলো শুনে অনেকটাই কষ্ট পেয়ে যায় হামজা। এরপর চলে আসে 9ই আগস্ট। রহমান চলে আসে একটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট উদ্বোধন করার জন্য। সেখানে বালুচ ফোর্সের প্রধান ফোন করে মুজাহিদকে, আসতে বলে আর্মস নিতে। এই ব্যাপারটা যখন সে হামজাকে বলে তখন হামজা বলে ঠিকই তো আছে, তোমরাই তো 9 তারিখে ডেট দিয়েছিলে। এই জন্য সবাইকে নিয়ে উজাইর চলে যায় আর্মস নেওয়ার জন্য। এদিকে এখানে রহমানের সকল দায়িত্ব ছেড়ে দিয়ে যায় হামজার ওপর। হামজা তাই উদ্বোধনটা শেষ করে রহমানকে গাড়িতে করে নিয়ে যেতে থাকলে রহমান ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এমনকি রহমানের সাথে যারা ছিল সবাই ঘুমিয়ে গেছিল। ওদের আগে একজন আবার মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। সবাইকে তাক লাগিয়ে হামজা মেইন রাস্তা থেকে বের হয়ে জঙ্গলের রাস্তায় গাড়িটা ঢোকায়। আসলে হামজা এটা প্ল্যান করে এসেছিল মালিক এবং এসপি আসলামের সাথে। আসলাম অপেক্ষা করে রাস্তার শেষ মাথার দিকে। এদিকে হঠাৎ করেই জেগে ওঠে রহমান আর দেখতে পায় গাড়িটা ভিন্ন রাস্তায়। তাই হামজাকে সে জিজ্ঞেস করে, কেন তুমি এই রাস্তায় গাড়িটা নিয়ে এসেছো? হামজা তখন বলে, ওই রাস্তায় অনেক জ্যাম ভাই, এর জন্য এই রাস্তা দিয়েই যাচ্ছি আমরা। রহমান এরপর জিজ্ঞেস করে, মোটরসাইকেল যে ছিল সে কোথায়? হামজা তখন বলে সেও জ্যামে আটকে গিয়েছে। রহমান এবার উজাইরের কথা জিজ্ঞেস করলে সে জানায় সে আর্মস নিতে বালুচ গিয়েছে, আজকে ডেলিভারি করার কথা ছিল। এই ডেটটা আসলে আপনারাই দিয়েছিলেন। এই ব্যাপারটা শুনে কেন যেন একটু খটকা লাগে রহমানের। ওর সন্দেহ লাগাতে গাড়িটা থামাতে বলে সে হামজাকে, কিন্তু হামজা যেন কিছুতেই গাড়িটা থামাচ্ছিল না, আরও দ্রুত গাড়িটা চালাতে শুরু করে। এই ব্যাপারটা দেখে রহমানের আর বুঝতে বাকি থাকে না যে হামজা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর একটা ধারালো অস্ত্র নিয়ে মারতে যায় হামজাকে। ওর সাথে আবার যোগ দেয় তার সাথের 2 জন মেম্বার। সবার সাথে একা একা পেরে না উঠতে পেরে রাস্তায় থাকা ফায়ার হাইডেন্টের সাথে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এতে একজন মারাও যায়। হামজা আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এসপি আসলাম সেখানে তার দলবল নিয়ে রওনা দিয়েছিল। আর এখানে রহমানের খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল। ওদের মোটরসাইকেলওয়ালা গাড়িটা খুঁজতে খুঁজতে চলে আসে এই গাড়িটার কাছে। রহমান এবং দুঙ্গা তখনও মারা যায়নি। রহমান সেই মোটরসাইকেলে থাকা লোকটিকে হামজার পিছে নিতে বলে, জানায় কোনোভাবেই যেন হামজা বেঁচে না ফিরতে পারে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে এসপি আসলাম। তার পরপরই সেখানে শুরু হয়ে যায় রহমান ভার্সেস এসপি আসলাম যুদ্ধ। এখানে অনেক গুলাগুলি হতে থাকে, এই সাথে অনেকজন মারাও যাচ্ছিল। অন্যদিকে হামজার সাথে সেই গুন্ডারও মারামারি চলতে থাকে। এদিকে অনেকক্ষণ গোলাগুলি করার পর রহমান কিছুতেই পেরে উঠছিল না, এর জন্য সে গিয়ে পালায় আর দুঙ্গার কাঁধে দিয়ে দেয় এই ফোর্সটা সামলানোর দায়িত্ব। তারপর সে পালিয়ে চলে যায় জঙ্গলের ভেতরে। রহমানের এই পালিয়ে যাওয়ার ব্যাপারটা আবার খেয়াল করে আসলাম। রহমানের পিছন পিছন সেও চলে আসে জঙ্গলের মধ্যে। এদিকে দুঙ্গা একাই সবাইকে মারছিল, তবে অনেকক্ষণ মারামারি করতে করতে একসময় অনেকগুলো গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে যায় দুঙ্গাও। অন্যদিকে হামজা এবং রহমানের ওই গুন্ডার মধ্যে অনেক মারধর শুরু হয়। কিছুক্ষণ মারামারি চলার পরে এক পর্যায়ে ওকে ধরাশায়ী করে ফেলে এবং মেরেও ফেলে হামজা। অন্যদিকে রহমান এবং আসলামের শুরু হয়ে যায় বন্দুক থেকে হাত দিয়ে লড়াই। ওরা দুজনে ফাইট করতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সেখানে হামজাও চলে আসে। তখন শুরু হয়ে যায় হামজা এবং রহমানের ফাইট। কেউই যেন কারো চাইতে কম নয়, দুজনই দুজনকে কুত্তা মারা মারছিল। হঠাৎ করে হামজার মনে পড়ে যায় ওই আর্মস ডিলের কথা। তারপর সে রহমানকে অনেক মারধর করতে থাকে। ওর মুখে শুধু একের পর এক ঘুষি দিয়েই যাচ্ছিল। এক পর্যায়ে ওকে খুব বাজে অবস্থা করে ফেলে। কিছুক্ষণের মধ্যে আসলাম তাকে একটা গুলি করে। এমনভাবে গুলিটা করেছিল যেন হাসপাতাল নিয়ে যাওয়া পর্যন্ত সে বেঁচে থাকে। আর নিজে সেফ থাকার জন্য রহমানকে কাঁধে করে নিয়ে চলে আসে হামজার রাস্তায়। ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো গাড়ি থামছিল না ওকে সাহায্য করার জন্য। অনেকক্ষণ এমন চেষ্টা করার পর একটা অটোরিকশা এসে সেখানে থামে। সেটাতে করে রহমানকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে হামজা। রাস্তায় যেতে যেতেই উজাইরকে কল দেয় এবং সবকিছু খুলে বলে যে রহমান গুলিবিদ্ধ হয়েছে। তখন সেখান থেকে আর্মস ডিলটা ফাইনাল না করেই চলে আসে ফেসনের দিকে। হামজা যখন রহমানকে নিয়ে হাসপাতালে এসেছিল তখন অনেক তাড়াহুড়ো করছিল, এমন একটা ভাব করছিল যেন ওকে বাঁচাতেই হবে নিজের জীবন দিয়ে হলেও। আসলে সবই তো ছিল ওর সাজানোর নাটক। ডাক্তারও তাই খুব দ্রুত চিকিৎসা করতে শুরু করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। এই দুনিয়ার মায়া ত্যাগ করে মারা যায় রহমান। এই ব্যাপারটাতে খুবই ভেঙে পড়ার অভিনয় করে হামজা। একটু পর যখন সেখানে উজাইর আসে তখন হামজাকে ধরে নিয়ে অনেক কান্না করতে শুরু করে। হামজা ওর সাথ দেয়। তার পরপরই অটোরিকশাওয়ালা মিডিয়াতে জানায় রহমান ভাইকে বাঁচানোর জন্য হামজা ভাই অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। রহমানের মৃত্যুর ঘটনাটা মিডিয়াতে ছড়িয়ে গেলে সেটা আবার দেখে নেয় মেজর ইকবাল। এটা দেখে সে অনেকটাই আফসোস করে, কারণ 15 তারিখে ওদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। এই নিউজটা দেখে আবার খুশি হয়ে যায় আলম।
অনেক টেনশন করে অপেক্ষা করতে থাকে ইয়ালিনা। এরপর খুব বাজে অবস্থায় ঘরে ফেরে হামজা। হামজা ঘরে ফিরেই জানায় তার খুব ক্ষুধা লেগেছে। ইয়ালিনা তখন হামজাকে তার মুখে তুলেই খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায় ইয়ালিনা। তার পরপরই নিজের ডায়েরিটা নিয়ে বসে হামজা। তখন জানা যায় অপারেশন ধুরন্ধর নিয়ে। এই অপারেশনটা শুরু হয়েছিল 2002 সালে। আইবিএর চিফ অজয় সান্যালের থ্রুতে জানা যায় অপারেশন ধুরন্ধর এমন একটা অপারেশন যেটা পাকিস্তানের পুরো একটা গ্যাংয়ের সাথে জড়িত থাকবে। যেই কাজগুলো করবে সেও হবে ক্রিমিনাল। এই ক্রিমিনাল হয়ে গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো লিক করতে হবে। এতে যদি মৃত্যুও হয়ে যায় তাও হাসি মুখে বরণ করতে হবে। আর এই কাজগুলো করা হবে মৃত্যুর পথযাত্রী মানে ফাঁসির আসামিদের দিয়ে, কারণ এখানে তো তাদের হারানোর কিছুই নেই। আর এমনই একজন হচ্ছে হামজা। ওর আসল নাম হচ্ছে জাসকিরাত সিং রাঙ্গি। অপারেশন ধুরন্ধর সম্পর্কে জানানোর পরে এবং হামজার আসল পরিচয় সম্পর্কে উপস্থাপন করার পরই কাহিনীটা আবার প্রেজেন্ট ডেতে চলে আসে। তখন দেখা যায় হামজা তার ডায়েরিটা থেকে রহমান ডাকাইতের নামটা কেটে দেয়। তখন দেখতে পাওয়া যায় এই ডায়েরিটাতে আরও অনেকের নাম। ওদের সবাইকে শেষ করে এই অপারেশন ধুরন্ধরটা শেষ করতে হবে হামজাকে। পোস্ট ক্রেডিট সিনে জাসকিরাত সিং থেকে হামজা হয়েও তার কাহিনীটা দেখানো হয়। সেই সাথে উল্লেখ করে দেওয়া হয় আগামী 19 মার্চ 2026 আসছে এই সিনেমার আরেকটা সিকুয়েল, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।